দেবাশিস দা, এই যে একেবারে তো নৌকো ডুবতে চলেছে, ডুবে গেছে প্রায় বেশিরভাগটাই, তারপরেও কুণাল ঘোষ এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় তারা কোন স্বার্থে এখনো পর্যন্ত আগলে ধরে রেখেছে এই তৃণমূল কংগ্রেসকে, মানে কালীঘাট তৃণমূল কংগ্রেসকে? সেটা হচ্ছে যে আমি কুণালকে অত্যন্ত কাছ থেকে দেখেছি। যখন ও পুরোদস্তুর সাংবাদিক ছিল তখন আমি ওর সঙ্গে কাজ করেছি, ওকে খুব কাছ থেকে দেখেছি। ওর যেটা গুণ হচ্ছে, ও যেটা ধরে সেটা কিন্তু সহজে ছাড়ে না, এবং ওর একটা টেনাসিটি আছে সাংঘাতিক। ওকে আমি সাংবাদিক হিসেবে দেখেছি, মানে ট্রিমেন্ডাস পরিশ্রম করতে পারে, ঝড়ের মতো লিখতে পারে, রাত জেগে কাজ করতে পারে। এই টেনাসিটিটা ওর আছে এবং ও সেটা রাজনীতিতেও কাজে লাগাচ্ছে। আমি ওকে একাধিকবার যখন সাংবাদিকতা করাকালীনই যখন পলিটিক্সে ঢুকেছে, আমি তখন ওকে একাধিকবার বলেছি যে কুণাল কী হবে এসব, তার থেকে তুমি সাংবাদিকতা করো না। বলছে ওটা আমার একটা ভালোবাসার জায়গা, সাংবাদিকতা করলেও আমি এটা চালিয়ে যাব। আবার মনে হয় সেই কমিটমেন্ট থেকেই ও এখন অবধি রয়ে গেছে। শত অপমান, শত আঘাত সত্ত্বেও, যেটা তুমি বললে যে ওই একমাত্র ব্যক্তি যে একদম 13 সালে যখন সারদা কেলেঙ্কারি সামনে এলো, যখন ওকে অ্যারেস্ট করা হলো রাজীব কুমারের নেতৃত্বে, বিধাননগর পুলিশ যখন অ্যারেস্ট করলো, তখন ও কিন্তু একদম সরাসরি বলেছিল যে সারদার সবচেয়ে বড় বেনিফিশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়, এবং ওর প্রতি যথেষ্ট অত্যাচার হয়েছে। যেভাবে ওকে বলা হয়েছিল যে সারা বাংলার বিভিন্ন জেলে তোমাকে ঘোরানো হবে, ও তাতেও কিন্তু দমে যায়নি, ও লড়াইটা করে গিয়েছিল। এবং ও এখনও যেটা বলে যে হ্যাঁ, আমি অস্বীকার করে, ওর এটা আমি বলবো গুণই, যে ও যে সব বলেছিল কখনো কিন্তু বলেনি, অস্বীকার করেনি যে না আমি সব বলিনি, এবং অস্বীকার করার জায়গাও নেই। সেই কমিটমেন্ট থেকেই আমার মনে হয় কুণাল, এবং কুণাল তো ইদানিংও বলছে হ্যাঁ আমি বলেছি, আমার কতগুলো অভিমানের জায়গা ছিল, কিন্তু আজকে এই অবস্থায় আমি তৃণমূল দলটাকে যেহেতু ভালোবাসি, তৃণমূল ছেড়ে আমি যাব না। এবং আমার মনে হয় যে ওর খুব একটা ব্যক্তিগত স্বার্থ নেই, ও দলটাকে ভালোবাসে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসে। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে ওর রিজার্ভেশন আছে, কারণ ওর গ্রেপ্তারির পেছনে বড় হাত ছিল মমতা বন্দ্যোপাধ্যায়, ও সেটা প্রকাশ্যেই বলেছে। তা সত্ত্বেও ওর এই গুণটা আছে যে এই দুঃসময়ে আমি দিদিকে ছেড়ে যাব না। সম্ভবত সেই কমিটমেন্ট থেকে ও এখনও আগলে রয়েছে। আর আমি পার্থদার কাছে যাই। কল্যাণ ব্যানার্জি কেন ব্রিগেডের মঞ্চেও দেখলাম রীতিমতো আঙুল তুলে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কথা বলছেন, পরের দিন দিল্লিতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কথা বলছেন। না, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কম্পালশনটা অন্য জায়গায় আপনাকে মানতে হবে। যেটা হচ্ছে যে ওনার যদি আপনি ব্যক্তিগত ক্যারেক্টার দেখেন, দুর্মুখ বলে পরিচিত। 21শে জুলাই সমাবেশে আপনি দেখেছেন একটা বিচ্ছিরি ঘটনা ঘটে গেছিলো, সেটাকে সামাল দিয়ে দিদিমণি যখন বলছেন যে আপনি চুপ করুন, সেটা প্রায় প্রকাশ্যেই শোনা যাচ্ছিল। তেমনি 4 বারের এমপি, কিন্তু তার দলের মধ্যে তার অবস্থানটা কোথায়? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তার ঘোষিত অবস্থান সবাই জানেন। আসলে উনি দলে হুইসেল ব্লোয়ার এই ভূমিকাটা পালন করতে চেয়েছিলেন, এবং তিনি নিজেকে সেটা মনেও করতেন, এবং কোনো কোনো ক্ষেত্রেও তিনি তার যোগ্যও বটে। কিন্তু মুশকিলটা হচ্ছে সব চাহিদা, সব পাওনা, সব আশা আকাঙ্ক্ষা তো পূর্ণ হয় না। ফলে কল্যাণ ব্যানার্জি ঠিক জায়গায় বার্থ পাননি, এবং তিনি আবার করে মনে করেন যে তাকে সম্মান দেওয়া হয়নি। সত্যি তো, তাকে সরিয়ে কাকলি ঘোষ আর কি করা হয়েছিল, সুদীপ বন্দ্যোপাধ্যায়কে তাকে টপকে বসিয়ে দেওয়া হয়েছিল। ফলে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সবসময় মনে করতেন যে তিনি লোকসভায় দলনেতা হওয়ার যোগ্য, কিন্তু তাকে করা হয়নি। এই ক্ষোভটা তার মধ্যে রয়েছে। কিন্তু এবার প্রশ্ন হচ্ছে উনি যাবেন কোথায়? বিজেপির যাওয়ার জায়গাটা ওনার কাছে নেই, কংগ্রেসে ফেরার মতো কোনো অবস্থাই নেই। ফলে উনি থাকবেন এবং মাঝে মধ্যে বিদ্রোহ করে নিজের অস্তিত্বটা প্রমাণ করবেন, কারণ উনি জানেন এই মুহূর্তে দলের লিগ্যাল সেলটা পুরোপুরি তার ওপরই নির্ভর করছে। কারণ মাঝখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের মামলার জন্য কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার ছেলেকে সরিয়ে দিয়েছিল, কিন্তু করেও খুব একটা সুরাহা করতে পারেননি। ফলে ঘুরে ফিরে সে আবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কাছে আসতে হয়েছে। ফলে উনি জানেন যে আমার অবস্থানটা খুব স্পষ্ট, আমার জায়গাটা খুব সলিড, আমাকে সরানো যাবে না এইসব বললে। বরং আমি এই নিজের হুইসেল ব্লোয়ার ভূমিকাটা চালিয়ে যেতে পারি, তা দলের মধ্যে এখনও যেটুকু দল বেঁচে আছে আমার একটা গ্রহণযোগ্য অবস্থান হবে। সেই জায়গা থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই ভূমিকাটা পালন করছেন। দেবাশিস দা, এখনো পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন ওই জায়গাটায় রেখে দেওয়া হচ্ছে?
আসল কারণটা কি? এর পেছনে কি এমন কোনো কারণ আছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে সবাই বললেও মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরাতে পারছেন না? না, এইটা তো একটা বড় প্রশ্ন। এটা তো একদম প্রথম থেকেই ধরা হয়েছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বড্ড বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, এবং এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা নেচার। তারপরে হচ্ছে যেহেতু নিজের একটা রক্তের সম্পর্ক আছে, কাজে তার কোনো আদারওয়াইজ কোনো অল্টারনেটিভও নেই। অভিষেককে এখন যদি দুম করে অভিষেককে সরিয়ে দেন উনি, তাহলে দলের মধ্যে আরও তিনি প্রশ্নের মুখে পড়বেন। কাজেই হাজারো গালমন্দ খাওয়া সত্ত্বেও বিভিন্ন লেভেল থেকে তাকে এটা সয়ে যেতে হচ্ছে, এবং এগুলো পলিটিক্যাল নেতা নেত্রীদের এই বিড়ম্বনাটা থাকেই, অনেক ক্ষেত্রেই থাকে, সেটা মেনে নিতে হয়, কিছু করার নেই। এবং আজকে অভিষেক যে জায়গায় গেছে, এই মুহূর্তে অভিষেককে সরানো কিছুতেই সম্ভব না, এবং সেটা তিনি ভালোভাবেই জানেন। কেন কেন? আপনি তো খুব কাছ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখেছেন, 2011-র আগের থেকেও আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছেন, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্য রাজনীতিতে একেবারে সামনে আসেনি। না, অভিষেক বন্দ্যোপাধ্যায় তো প্র্যাকটিক্যালি একটা সাজানো বাগানে এসে পড়েছেন। আমরা অভিষেককে একদম এইটুকু অবস্থায় দেখেছি। আমরা যখন পলিটিক্যাল বিটে কভার করতে যেতাম, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে একটা ছোট্ট লন ছিল, সেই লনে ইটের পাজা, সেখানে একটা ছোট্ট ভাঙা টাইপের ব্যাট নিয়ে ইটের উইকেট সাজিয়ে আমরা অভিষেককে খেলতে দেখেছি, একদম 4-5 বছর বয়স থেকে। আমরা ওর পেছনে লাগতাম, মজা করতাম। তো তারপরে ওর তো উত্থানটা হয়ে গেল হঠাৎ। অন্যান্য তৃণমূল যারা করেছে বা যারা তৃণমূলে কংগ্রেস থেকে এসছে, তাদের একটা রাজনৈতিক অতীত আছে। তারা বেশিরভাগই সব কংগ্রেস থেকে আসা, তৃণমূল দলটাই তো কংগ্রেস ভেঙে তৈরি হয়েছে। তো তারা কংগ্রেস থেকে এসছে, কিন্তু অভিষেক না করেছে ছাত্র পরিষদ, না করেছে যুব কংগ্রেস। একটা অদ্ভুত ব্যাপার, হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসা, এবং ভাইপোকে বসানো হবে বলেই 2011 সালে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে হঠাৎ একটা ঘোষণা করে দেওয়া হলো। শুভেন্দু অধিকারী তখন রাজ্য যুব কংগ্রেসের প্রেসিডেন্ট, সেই সভা থেকে ঘোষণা করে দেওয়া হলো যে এখন থেকে একটা নতুন সংগঠন হলো তৃণমূল যুবা, এবং তার সর্বময় কর্তা হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়। এটা একদম চাপিয়ে দেওয়া। শুভেন্দু যে জায়গায় উঠে আসছিল, আজকে সেটা মমতাও ঘনিষ্ঠ বলে স্বীকার করতেন যে শুভেন্দু প্রায় সেকেন্ড ইন কমান্ডের জায়গায় একটা চলে আসছিল। সেই জায়গা থেকে যাতে শুভেন্দুকে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় মানে সচেতনভাবেই অভিষেককে আনবেন বলেই শুভেন্দুকে আস্তে আস্তে কোণঠাসা করতে শুরু করেন, এবং